নমস্কার, ঝর্ণা কলম চ্যানেলের নতুন একটি ইতিহাসের ক্লাসে আবারও সকল ভিউয়ার্সকে জানাই অনেক অনেক স্বাগত। আমি চামেলি এবং আজকে আমি তোমাদের জন্য ইতিহাসের নতুন একটি ক্লাস নিয়ে চলে এসেছি। আজকের ক্লাসে আমি গভর্নর এবং গভর্নর জেনারেলদের উপর এমসিকিউ প্রশ্ন আলোচনা করব। এর আগে আমি দুটি ক্লাসের মাধ্যমে গভর্নর এবং গভর্নর জেনারেলের কিছুটা অংশ ডেসক্রিপটিভ ওয়েতে বোঝানোর চেষ্টা করেছি। প্রথম ক্লাসে রবার্ট ক্লাইভ থেকে ওয়ারেন হেস্টিংস অবধি দেওয়া রয়েছে এবং দ্বিতীয় ক্লাসে লর্ড কর্নওয়ালিস এবং জন শোরের পার্টটা আলোচনা করেছি। তোমরা যদি এখনও এই ক্লাস দুটি দেখে না থাকো তাহলে তোমাদের জন্য আজকের ক্লাসের ডেসক্রিপশনে ওই ক্লাস দুটির লিঙ্ক দেওয়া রইল, তোমরা চাইলে ওই ক্লাস দুটি দেখতে পারো, দেন তোমরা আজকের ক্লাসটা দেখো। আজকে অল ওভার গভর্নর এবং গভর্নর জেনারেলের ওপর টপ 40টি কোশ্চেন রয়েছে উইথ এক্সপ্লানেশন। আশা করি আজকের ক্লাসটা তোমাদের অন্য দিনের থেকেও বেশি ভালো লাগবে, কারণ তোমরা এমসিকিউ প্রশ্নই বেশি পছন্দ করো। আর কম্পিটিটিভ এক্সামে যেহেতু এমসিকিউ কোশ্চেন আসবে, তাই আপকামিং যে এক্সামগুলো তোমাদের রয়েছে সেই এক্সামগুলির জন্য আজকের ক্লাসটা অনেক বেশি ফ্রুটফুল হতে চলেছে। আজকে এই গভর্নর জেনারেলের পার্টটা হয়ে যাওয়ার পর নেক্সট ক্লাসে আমি অল ওভার ভাইসরয়ের ওপর এরকমই একটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সিরিজ নিয়ে আসব, যেখানে 40টিরও অধিক, হতে পারে 50টি প্রশ্ন উইথ এক্সপ্লানেশন অল ওভার ভাইসরয়ের ওপর ক্লাস আনব। তো আজকের ক্লাসটা তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো, কোথাও স্কিপ না করে। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে এবং কমেন্ট করে তোমার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দিতে ভুলবে না। যদি তুমি আমার চ্যানেলে নতুন ভিজিট করছো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে। তাহলে চলো শুরু করা যাক আজকের প্রশ্নোত্তর পর্ব। দেখো, আজকের প্রথম কোশ্চেনে বলা হয়েছে বাংলার ফোর্ট উইলিয়াম দুর্গের শেষ গভর্নর কে ছিলেন। প্রশ্নটি WBCS মেনে 2018 সালে এসেছিল। অপশানগুলো দেখো, অপশান এ ওয়ারেন হেস্টিংস, অপশান বি রবার্ট ক্লাইভ, অপশান সি লর্ড বেন্টিঙ্ক এবং অপশান ডি লর্ড ওয়েলেসলি। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, অর্থাৎ ওয়ারেন হেস্টিংস। এই কোশ্চেনটা খুবই কমন কোশ্চেন, কিন্তু অনেকেরই ভুল হয়ে যায়। বাংলার ফোর্ট উইলিয়াম দুর্গের গভর্নর সেই ক্লাইভ থেকে শুরু হয়েছে এবং এই ওয়ারেন হেস্টিংস ছিলেন বাংলার ফোর্ট উইলিয়াম দুর্গের শেষ গভর্নর। 1773 খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্ট পাশের মাধ্যমে ফোর্ট উইলিয়াম প্রেসিডেন্সির জন্য গভর্নর জেনারেল পদটি সর্বপ্রথম সরকারিভাবে সৃষ্টি করা হয় এবং ওয়ারেন হেস্টিংসই হচ্ছেন বাংলার ফোর্ট উইলিয়াম দুর্গের প্রথম গভর্নর জেনারেল। এটা মনে রাখবে, উনি যেমন বাংলার ফোর্ট উইলিয়াম দুর্গের শেষ গভর্নর, তেমন উনি বাংলার প্রথম গভর্নর জেনারেলও বটে। ওকে, তাহলে যদি এরকম জিজ্ঞাসা করা হয় বাংলার শেষ গভর্নরকে, তার উত্তর হয়ে যাবে ওয়ারেন হেস্টিংস, এবং বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন, তার উত্তরও কিন্তু হয়ে যাবে ওয়ারেন হেস্টিংস। অথবা বাংলার ফোর্ট উইলিয়াম দুর্গের শেষ গভর্নর কে ছিলেন, তার উত্তর হয়ে যাবে ওয়ারেন হেস্টিংস। আর এই যে ফোর্ট উইলিয়াম দুর্গের গভর্নর জেনারেল পদ, এটি সৃষ্টি করা হয়েছিল 1773 খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্টের দ্বারা, এটাও তোমরা মনে রাখবে। ওকে, পরবর্তী 2 কোশ্চেনে বলা হয়েছে নিম্নোক্ত কোন ঘটনাটি ওয়ারেন হেস্টিংস এর কার্যকালে হয়নি। অপশানগুলো দেখো, অপশান এ 1773 রেগুলেটিং অ্যাক্ট পাস, অপশান বি দস্তক প্রথার অবসান, অপশান সি তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ এবং অপশান ডি প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধ। এর সঠিক উত্তর অপশান সি, অর্থাৎ তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ। দেখো, ওয়ারেন হেস্টিংস যিনি ছিলেন, কি বললাম, বাংলার শেষ গভর্নর এবং বাংলার প্রথম গভর্নর জেনারেল, যার সময়কালটা হচ্ছে 1772 থেকে 1785 খ্রিস্টাব্দ। প্রথমে তিনি 1772 থেকে 74 অবধি ছিলেন বাংলার গভর্নর এবং এর মাঝখানেই
1773 খ্রিস্টাব্দে যেহেতু রেগুলেটিং অ্যাক্ট পাশ হয়ে যাচ্ছে, তাই তখন থেকেই ইনি 1774 থেকে 85 খ্রিস্টাব্দ হয়ে যাচ্ছে এনার গভর্নর জেনারেলের সময়কাল। তাহলে টোটাল টাইম পিরিয়ডটা হচ্ছে 1772 থেকে 1785। আর এই ওয়ারেন হেস্টিংসের সময় বিবিধ কর্মকাণ্ড ঘটেছিল। রাজস্ব ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থা, বিচার বিভাগীয় সংস্কার, অর্থনৈতিক ও বাণিজ্যিক সংস্কার, শিক্ষা সংস্কৃতি, রাজ্য জয়নীতি, সমস্ত দিক থেকে কিন্তু ওয়ারেন হেস্টিংসের সময়কাল একটা স্বর্ণযুগ ছিল ইংরেজদের জন্য বলা যেতে পারে, ভারতীয়দের জন্য কিছুটা। তো এখানে দেখো 1773 রেগুলেটিং অ্যাক্ট, এটা তো অবশ্যই হবে, যার দ্বারাই তিনি বাংলার গভর্নর জেনারেল হন। দস্তক প্রথার অবসান, এটাও সঠিক। এবং প্রথম ইঙ্গো মারাঠা যুদ্ধ, যেটা সংঘটিত হয়েছিল 1775 থেকে 1782 খ্রিস্টাব্দ পর্যন্ত, এবং যার নিষ্পত্তি ঘটেছিল 1782 সলবায়ের সন্ধি দ্বারা মারাঠা ও ইংরেজদের মধ্যে। আর তৃতীয় ইঙ্গো মহীশূর যুদ্ধ, এটা কিন্তু হবে না। তৃতীয় ইঙ্গো মহীশূর যুদ্ধ হয়েছিল 1790 খ্রিস্টাব্দে। কার সময়? লর্ড কর্নওয়ালিসের সময়। ওকে, সবগুলোই তোমরা মনে রাখবে। পরবর্তী কোশ্চেন 3-এর বলা হয়েছে মাদ্রাজ প্রেসিডেন্সিতে দারোগা ব্যবস্থা চালু হয় কবে? এটা দারোগা ব্যবস্থা হবে। অপশানগুলো দেখো। অপশান এ 1801 খ্রিস্টাব্দে, অপশান বি 1802 খ্রিস্টাব্দে, অপশান সি 1804 খ্রিস্টাব্দে এবং অপশান ডি 1806 খ্রিস্টাব্দে। তো এখানে সঠিক উত্তর অপশান বি, অর্থাৎ 1802 খ্রিস্টাব্দে মাদ্রাজ প্রেসিডেন্সিতে দারোগা ব্যবস্থা চালু হয়, যা 1804 খ্রিস্টাব্দে ভারতের সর্বত্র এই ব্যবস্থা চালু হয়েছিল। প্রথমে 1802 খ্রিস্টাব্দে মাদ্রাজ প্রেসিডেন্সিতে এবং 1804 খ্রিস্টাব্দে ভারতের সর্বত্র চালু হয়েছিল। আর এই দারোগা ব্যবস্থা কে চালু করেছিলেন? এটা মনে রাখবে, লর্ড কর্নওয়ালিস এই দারোগা ব্যবস্থা চালু করেছিলেন। আর লর্ড কর্নওয়ালিসের সময়কালটা যদি বলা হয় তাহলে হয়ে যাবে 1786 থেকে 1793 খ্রিস্টাব্দ। এটা হচ্ছে প্রথম টার্মে, এবং দ্বিতীয়বারের জন্য 1805 খ্রিস্টাব্দে উনি গভর্নর জেনারেল হয়েছিলেন, কিন্তু ওই সালে উনি মারা যান। ওকে, পরবর্তী 4-এর কোশ্চেনে বলা হয়েছে নিম্নোক্ত কোন ঘটনাটি লর্ড কর্নওয়ালিসের সময়কালীন ঘটেছিল? অপশানগুলো দেখো। অপশান এ উত্তর ভারতের শিখ সম্প্রদায়ের অভ্যুত্থান, অপশান বি কলকাতা শহরের জন্য সুপারিনটেন্ডেন্ট পদ সৃষ্টি, অপশান সি প্রতিটি জেলায় দেওয়ানি ও ফৌজদারি আদালত গঠন এবং অপশান ডি চতুর্থ ইঙ্গো মহীশূর যুদ্ধ। তো এই 4টি ঘটনার মধ্যে কোনটি লর্ড কর্নওয়ালিসের সময়কালীন ঘটেছিল? এর সঠিক উত্তর অপশান বি, অর্থাৎ কলকাতা শহরের জন্য সুপারিনটেন্ডেন্ট পদ সৃষ্টি। এইটা কিন্তু লর্ড কর্নওয়ালিস করেছিলেন। আর বাকি যেগুলো রয়েছে দেখো, উত্তর ভারতের শিখ সম্প্রদায়ের অভ্যুত্থান, এটা হয়েছিল স্যার জন শোর এনার সময়, যার সময়কালটা ছিল 1793 থেকে 1798 খ্রিস্টাব্দ। আর দেখো অপশান সিতে যেটা রয়েছে প্রতিটি জেলায় দেওয়ানি ও ফৌজদারি আদালত গঠন, এটা হয়েছিল ওয়ারেন হেস্টিংসের সময়। আর চতুর্থ ইঙ্গো মহীশূর যুদ্ধ, যেটা হয়েছিল লর্ড ওয়েলেসলির সময়। আর এই যুদ্ধের মাধ্যমেই লর্ড ওয়েলেসলি টিপু সুলতানকে চূড়ান্তভাবে পরাজিত করেছিলেন। দেখো সুপারিনটেন্ডেন্ট পদ, কমিশনার পদ, ম্যাজিস্ট্রেট পদ, কালেক্টর পদ, এই পদগুলো কে কবে কখন তৈরি করছেন বা কে কখন বন্ধ করছেন, এগুলো কিন্তু সেপারেটভাবে পরীক্ষায় অনেক সময় দিয়ে দেয়। তাই এগুলো খুব ভালো করে শুনবে। অ্যাডিশনাল ইনফরমেশনগুলো তোমরা কিন্তু খুব ভালোভাবে নোটিশ করবে, কেমন? পরবর্তী 5-এর কোশ্চেনে বলা হয়েছে লর্ড ওয়েলেসলির সাম্রাজ্যবাদী নীতির মধ্যে কোনটি ছিল না? অপশানগুলো দেখো। অপশান এ অধীনতামূলক মিত্রতা নীতি, অপশান বি যুদ্ধের দ্বারা রাজ্য বিস্তার নীতি, অপশান সি কূটনীতির দ্বারা রাজ্য জয় এবং অপশান ডি সত্ত্ববিলোপ নীতির মাধ্যমে রাজ্য গ্রাস। এখানে সঠিক উত্তর অপশান
ডি অর্থাৎ সত্যবিলোপ নীতির মাধ্যমে রাজ্যগ্রাস। আমরা জানি যে 1848 খ্রিস্টাব্দে লর্ড ডালহৌসি কর্তৃক এই সত্যবিলোপ নীতি প্রণয়ন করা হয়। তাই এখানে লর্ড ওয়েলেসলির সময়কালীন এই ঘটনাটি হবে না। বাকি যে 3টি অপশন রয়েছে, অধীনতামূলক মিত্রতা নীতি যেটা উনি 1798 খ্রিস্টাব্দে নিয়েছিলেন, এবং যুদ্ধের মাধ্যমে রাজ্য বিস্তার নীতি, এটাও লর্ড ওয়েলেসলি তার সময়কালীন দেশীয় রাজ্যগুলির জন্য যুদ্ধ জয় পদ্ধতি হিসেবে ব্যবহার করেছিলেন। এবং কূটনীতির দ্বারা রাজ্য জয়, এটিও কিন্তু লর্ড ওয়েলেসলির সাম্রাজ্যবাদী নীতির একটি বিশেষ হাতিয়ার ছিল। সত্যবিলোপ নীতির মাধ্যমে রাজ্যগ্রাস, এটা ছিল লর্ড ডালহৌসির একটি সাম্রাজ্যবাদী নীতির পন্থা। ওকে, দেখো পরবর্তী 6 কোশ্চেনে বলা হয়েছে নিম্নোক্ত কোন ঘটনাটি লর্ড মার্কুইস হেস্টিংসের সময় ঘটেনি। অপশানগুলো দেখো, অপশান এ পিন্ডারি দস্যু দমন, অপশান বি পুনার চুক্তি, অপশান সি সিন্ধু প্রদেশ ও পারস্যে মৈত্রী মিশন পাঠানো, অপশান ডি সমাচার দর্পণ পত্রিকা প্রকাশ। এখানে সঠিক উত্তর অপশান সি অর্থাৎ সিন্ধু প্রদেশ ও পারস্যে মৈত্রী মিশন পাঠানো। দেখো লর্ড মার্কুইস হেস্টিংস, এই মানুষটিকে আমরা বেশিরভাগ লর্ড ময়রা হিসেবেই চিনি। গভর্নর জেনারেল লর্ড ময়রার আসল নাম হচ্ছে লর্ড মার্কুইস অব হেস্টিংস। ওকে, যার সময়কালটা ছিল 1813 থেকে 1823 খ্রিস্টাব্দ, ওই 10 বছরের মতো। এবং এই 10 বছরের মতো সময়কালীন ইনি কিন্তু প্রশাসনিক, অর্থনৈতিক, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন দিকে বিভিন্ন পরিবর্তন আনেন, যার ভিতরে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে পিন্ডারি দস্যু দমন। 1817 থেকে 18-র মধ্যে দুর্ধর্ষ পিন্ডারিদের লর্ড ময়রা কিন্তু দমন করেছিলেন। এছাড়াও দেখো 1817 খ্রিস্টাব্দে পেশোয়ার সঙ্গে উনি পুনার চুক্তি স্বাক্ষর করেন। আর সমাচার দর্পণ পত্রিকাও প্রকাশিত হয়েছিল লর্ড মার্কুইস অব হেস্টিংসের বা লর্ড ময়রার সময়কালীন। ওকে, তোমরা যারা জানো যে সমাচার দর্পণ পত্রিকার সালটা কত, তারা অবশ্যই কমেন্ট করে জানানোর চেষ্টা করবে। অপশন সিতে যেটা রয়েছে সিন্ধু প্রদেশ ও পারস্যে মৈত্রী মিশন পাঠানো, এটা কার সময় হয়েছিল? এটা হয়েছিল লর্ড ময়রার ঠিক আগের গভর্নর জেনারেল লর্ড মিন্টো প্রথম, যার সময়কালটা ছিল 1807 থেকে 1813 খ্রিস্টাব্দ। এনার সময়ে সিন্ধু প্রদেশ ও পারস্যে মৈত্রী মিশন পাঠানো হয়েছিল। ওকে, পরবর্তী 7 কোশ্চেনে বলা হয়েছে ভেলোরের সেনা বিদ্রোহ কবে সংঘটিত হয়। অপশানগুলো দেখো, অপশান এ 1802 খ্রিস্টাব্দে, অপশান বি 1806 খ্রিস্টাব্দে, অপশান সি 1809 খ্রিস্টাব্দে এবং অপশান ডি 1810 খ্রিস্টাব্দে। এখানে সঠিক উত্তর অপশান সি, অপশান বি 1806 খ্রিস্টাব্দে। দেখো 1806 খ্রিস্টাব্দে যখন ভেলোরে সেনা বিদ্রোহ সংঘটিত হচ্ছে, তখন বাংলার গভর্নর জেনারেল কে ছিলেন? স্যার জর্জ বার্লো, যার সময়কালটা ছিল 1805 থেকে 7 খ্রিস্টাব্দ। ওকে, আর এই যে ভেলোরের সেনা বিদ্রোহ, এক্ষেত্রে বার্লো না হস্তক্ষেপ নীতি গ্রহণ করেন, এটা তোমরা মনে রাখবে। পরবর্তী 8 কোশ্চেনে বলা হয়েছে ভারতে আসার পূর্বে চীনে দূত হিসেবে গিয়েছিলেন যে গভর্নর জেনারেল। অপশানগুলো দেখো, অপশান এ জন অ্যাডাম, অপশান বি লর্ড আমহার্স্ট, অপশান সি লর্ড মিন্টো এবং অপশান ডি লর্ড বেন্টিং। এখানে সঠিক উত্তর অপশান বি অর্থাৎ লর্ড আমহার্স্ট। দেখো এই লর্ড আমহার্স্টের সময়কালটা হচ্ছে 1823 থেকে 1828 খ্রিস্টাব্দ। কত বললাম? 1823 থেকে 1828 খ্রিস্টাব্দ। ইনি লর্ড ময়রার পরবর্তী গভর্নর জেনারেল হিসেবে ভারতে এসেছিলেন। যদিও লর্ড ময়রা এবং লর্ড আমহার্স্টের মাঝে জন অ্যাডাম
নামক একজন অস্থায়ী গভর্নর জেনারেল হয়েছিলেন, তবে তার কার্যকালে বিশেষ কিছু জানা যায় না। লর্ড আমহার্স্টই হচ্ছেন লর্ড ময়রার পরে লং টার্মের গভর্নর জেনারেল, যার সময়ে কি হয়েছিল দেখো। প্রথম ইঙ্গ ব্রহ্ম যুদ্ধ 1824 থেকে 26, এই যুদ্ধে ইংরেজরা জয়লাভ করে আরাকান প্রদেশ ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়। এছাড়া 1826 খ্রিস্টাব্দে বার্মার সঙ্গে ইংরেজদের ইয়ান্দাবু সন্ধি স্বাক্ষরিত হয়। একাধিক পরীক্ষায় একাধিকবার এসেছে ইয়ান্দাবুর সন্ধি কবে স্বাক্ষরিত হয় সালটা অথবা কাদের মধ্যে এটা। আর দেখো, এই লর্ড আমহার্স্টের সময়ে 1826 খ্রিস্টাব্দে ভরতপুর অধিকৃত হয় এবং মালয় উপদ্বীপও ইংরেজদের অধিকারে আসে। এছাড়া শ্যাম দেশের সঙ্গে ইংরেজদের চুক্তি স্বাক্ষরিত হয়। আর আরও একটি গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে 1824 খ্রিস্টাব্দে ব্যারাকপুরে সেনা বিদ্রোহ, যেটা হয়েছিল লর্ড আমহার্স্টের সময়ে। ওকে, পরবর্তী কোশ্চেন 9 বলা হয়েছে লর্ড উইলিয়াম বেন্টিং ভারতের প্রথম গভর্নর জেনারেল হন যে আইন বলে। অপশানগুলো দেখো। অপশান এ 1833-এর সনদ আইন, অপশান বি 1813-র সনদ আইন, অপশান সি 1853-র সনদ আইন এবং অপশান ডি 1773-এর রেগুলেটিং আইন। এখানে সঠিক উত্তর অপশান এ অর্থাৎ 1813-র সনদ আইন। দেখো, লর্ড উইলিয়াম বেন্টিং ভারতের প্রথম গভর্নর জেনারেল হচ্ছেন। এর আগে কিন্তু গভর্নর জেনারেল পদটি সৃষ্টি হয়ে গিয়েছিল, কিন্তু তা বাংলার মধ্যে সীমাবদ্ধ ছিল। আমরা দেখেছি যে 1773 খ্রিস্টাব্দের রেগুলেটিং অ্যাক্টের দ্বারা বাংলার গভর্নর হয়ে গিয়েছিলেন বাংলার গভর্নর জেনারেল। এবারে এই গভর্নর জেনারেল বাংলা থেকে সমগ্র ভারতে চলে এলেন, যাকে বলা হচ্ছে ভারতের গভর্নর জেনারেল। এবং যিনি প্রথম ভারতের গভর্নর জেনারেল হয়েছিলেন তিনি হলেন লর্ড উইলিয়াম বেন্টিং, যার সময়কালটা ছিল 1828 থেকে 1833 খ্রিস্টাব্দ প্রথম টার্মে এবং দ্বিতীয়বারের জন্য 1833 থেকে 1835 খ্রিস্টাব্দ। ওকে, এই লর্ড উইলিয়াম বেন্টিংয়ের সময়কাল প্রশাসনিক, অর্থনৈতিক, ভূমি রাজস্ব, শিক্ষা সংস্কার সমস্ত দিক দিয়েই কিন্তু ওয়ারেন হেস্টিংসের মতোই সুবর্ণ যুগ বলা যেতে পারে। এই বেন্টিংয়ের সময় আমরা আর কিছু জানি বা না জানি, এটা অন্তত আমরা ইতিহাসে ছাত্রছাত্রীরা সকলেই জানি যে বেন্টিংয়ের সাহায্যেই কিন্তু বা বেন্টিংয়ের সময়েই কিন্তু চিরাচরিত একটি কুপ্রথা, সতীদাহ প্রথা নির্মূল হয়েছিল রাজা রামমোহনের প্রচেষ্টায়। এছাড়াও একাধিক কিছু ঘটনা রয়েছে, কিছু সংস্কার রয়েছে, যেগুলো পরে পরে তোমরা জানতে পারবে। তো দেখো, প্রথমেই যেটা জেনে রাখবে যে 1833-এর সনদ আইনের দ্বারা বাংলার গভর্নর জেনারেল হয়ে যাচ্ছেন ভারতের গভর্নর জেনারেল। ওকে, পরবর্তী 10-এর কোশ্চেনে বলা হয়েছে বার্মার সাথে ইয়ান্দাবুর সন্ধি স্বাক্ষর করেন কোন গভর্নর জেনারেল। আমি বোধহয় একটু আগেই বললাম। অপশানগুলো দেখো। অপশান এ লর্ড আমহার্স্ট, অপশান বি জন অ্যাডাম, অপশান সি বেন্টিং এবং অপশান ডি লর্ড মিন্টো। এখানে সঠিক উত্তর অপশান এ অর্থাৎ লর্ড আমহার্স্ট। দেখো, লর্ড আমহার্স্টের সময়কালটা কত বলেছিলাম, 1823 থেকে 28। তাহলে 1826 খ্রিস্টাব্দের যে ইয়ান্দাবুর সন্ধি, তাহলে সেটা অবশ্যই লর্ড আমহার্স্টের সময়েই হবে, তাই না? পরবর্তী 11-র কোশ্চেনে বলা হয়েছে মহলওয়ারি ব্যবস্থা প্রবর্তনের সাথে যুক্ত। অপশানগুলো দেখো। অপশান এ টমাস মুন্ডো, অপশান বি হল্ট ম্যাকেঞ্জি, অপশান সি উইলিয়াম বেইলি এবং অপশান ডি কেউই নয়। তো মহলওয়ারি ব্যবস্থা এটা অবশ্যই অপশান বি হয়ে যাবে, হল্ট ম্যাকেঞ্জি। হল্ট ম্যাকেঞ্জি 1822 খ্রিস্টাব্দে মহলওয়ারি ব্যবস্থা প্রবর্তন করেন। আর দেখো, এই মহলওয়ারি ব্যবস্থা প্রবর্তনের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন 1822 খ্রিস্টাব্দ তখন গভর্নর জেনারেল কে হবেন 1813 থেকে 23-এর মধ্যে যিনি পড়বেন, অর্থাৎ লর্ড মার্কুইস অফ হেস্টিংস, অর্থাৎ লর্ড ময়রার সময় এই মহলওয়ারি বন্দোবস্ত
প্রবর্তিত হয়েছিল। আমরা মহলয়ারি বন্দোবস্ত বললে সালটা ম্যাক্সিমাম জানি বা কে প্রবর্তন করেন তার নামটা জানি এবং কোথায় প্রবর্তিত হয়েছিল এইটুকু জানি। কিন্তু তোমরা এর সাথে আরও একটু মনে রাখবে, মহলয়ারি ব্যবস্থা প্রবর্তনের সময় গভর্নর জেনারেল ছিলেন লর্ড ময়রা। ওকে, পরবর্তী 12 কোশ্চেনে বলা হয়েছে গভর্নর জেনারেল হিসেবে বেন্টিং এর অর্থনৈতিক নীতির মূল উদ্দেশ্য ছিল। অপশানগুলো দেখো, অপশান এ ব্যয় সংকোচন, অপশান বি বিকেন্দ্রীকরণ, অপশান সি অবাধ বাণিজ্য নীতি এবং অপশান ডি বিনিয়োগ নীতি। এখানে সঠিক উত্তর অপশান এ অর্থাৎ ব্যয় সংকোচন। দেখো, গভর্নর জেনারেল হিসেবে লর্ড বেন্টিংয়ের সময়কাল বিভিন্ন দিক থেকে উল্লেখযোগ্য ঘটনাসমূহের এক সুবর্ণ যুগ এবং যার ভিতরে অর্থনৈতিক নীতির দিক থেকে এই গভর্নর জেনারেল ব্যয় সংকোচনের নীতি নিয়েছিলেন বিভিন্ন কারণে। দেখো, বেন্টিংয়ের সময় কোম্পানির আগের সনদের মেয়াদ শেষ হয়ে এসেছিল। পার্লামেন্টে নতুন সনদ বা চার্টার গৃহীত হওয়ার সময় কোম্পানির আর্থিক সংকটের জন্য পার্লামেন্টের সদস্যরা যাতে কোম্পানিকে সমালোচনা না করেন তার জন্য লন্ডনের কোর্ট অফ ডাইরেক্টরস বেন্টিংয়ের ব্যয় সংকোচন নীতির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছিলেন। আর এর কথা মাথায় রেখেই বেন্টিং আরও যে কাজটি করেছিলেন, সেনাদলের বাড়তি ভাতা ও বাট্টা বন্ধ করে দিয়েছিলেন। কোম্পানির সকল স্তরের কর্মচারীর বেতন বৃদ্ধির ব্যাপারে তার সরকার নিষেধাজ্ঞা জারি করে এবং এইসব পদক্ষেপ গ্রহণের ফলেই কোম্পানির আয় বছরে 15 লক্ষ পাউন্ড বৃদ্ধি পেয়েছিল, যেখান থেকে কোম্পানির আর্থিক সংকট কিছুটা হলেও দূর হয়েছিল। তাহলে এই অর্থনৈতিক দিক থেকে লর্ড বেন্টিংয়ের কী নীতি ছিল? ব্যয় সংকোচন। ওকে, পরবর্তী 13 কোশ্চেনে বলা হয়েছে লর্ড বেন্টিংয়ের আমলে কোন ঘটনাটি ঘটেনি? অপশানগুলো দেখো, অপশান এ বেন্টিং সেনাদলের বাড়তি ভাতা ও বাট্টা বন্ধ করে দেন, এটা অবশ্যই এক্ষুনি বললাম এটা ঘটেছিল। অপশান বি কমিশনার নামক পদ সৃষ্টি করেন, অবশ্যই এটা সঠিক। কয়েকটি জেলা নিয়ে একটি ডিভিশন বা বিভাগ তৈরি করেন, এটাও সঠিক। অপশান ডি 1824 খ্রিস্টাব্দে ব্যারাকপুরে সেনা বিদ্রোহ, এটাই বোধহয় লর্ড উইলিয়াম বেন্টিংয়ের সময় ঘটেনি, কারণ 1824 খ্রিস্টাব্দ থেকে তো লর্ড উইলিয়াম বেন্টিংয়ের সময়কাল শুরুই হয়নি, 1828 থেকে শুরু হচ্ছে। 1828 থেকে একবার 33 এবং 33 থেকে 35 দুটি টার্মে। আর 1824 খ্রিস্টাব্দের যে ব্যারাকপুরের সেনা বিদ্রোহ সেটা লর্ড আমহার্স্টের সময়। ওকে, পরবর্তী 14 কোশ্চেনে বলা হয়েছে ঠগী দস্যুদের দমন করার কৃতিত্ব কোন গভর্নরের? অপশানগুলো দেখো, অপশান এ জন বেইলি, অপশান বি বেন্টিং, অপশান সি লর্ড ময়রা, অপশান ডি লর্ড অকল্যান্ড। এখানে সঠিক উত্তর অপশান বি অবশ্যই। দেখো, লর্ড উইলিয়াম বেন্টিং তার বিবিধ কর্মকীর্তির মধ্যে এই ঠগী দস্যুদের দমন করার যে কৃতিত্ব তারও তিনি অধিকারী। 1829 সালে বেন্টিং ঠগীদের দমন করার জন্য কর্নেল স্লিম্যানের নেতৃত্বে একটি বিশেষ বিভাগ খোলেন। স্লিম্যান এই দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করেন এবং অচিরেই ঠগীদের দমন করেন। তাহলে দেখো, এর আগে আমরা পিন্ডারি দস্যুদের কথা পড়েছিলাম, যেখানে কি বলেছিলাম, লর্ড ময়রা পিন্ডারি দস্যুদের দমন করেছিলেন 1817 থেকে 18 সালের মধ্যে। আর এখন যে দস্যুদের কথা হচ্ছে সেটা হচ্ছে ঠগী দস্যু। এই ঠগী দস্যুদের দমন করেছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং 1829 সালে। আর এই 1829 সালে একটি উল্লেখযোগ্য ঘটনা বাঙালি সমাজে কি ছিল না, সতীদাহ প্রথা। সতীদাহ প্রথার মতো কুপ্রথার অবসান ঘটান এই লর্ড উইলিয়াম বেন্টিং আইনের মারফত। এর আগেও অনেক গভর্নর জেনারেল চেষ্টা করেছিলেন কিন্তু সফল হননি। লর্ড উইলিয়াম বেন্টিংই প্রথম
সতীদাহ প্রথা নিবারণ করেন আইনের মাধ্যমে। কত খ্রিস্টাব্দে? 1829 খ্রিস্টাব্দে 17 নম্বর রেগুলেশন অ্যাক্ট দ্বারা, সম্ভবত 4 ডিসেম্বর। পরবর্তী 15 কোশ্চেনে বলা হয়েছে লর্ড উইলিয়াম বেন্টিংয়ের আগে সতীদাহ প্রথা নির্মূল করার কথা আর কোন গভর্নর জেনারেল ভেবেছিলেন? অপশানগুলো দেখো। অপশান এ লর্ড কর্নওয়ালিস, অপশান বি লর্ড ওয়েলেসলি, অপশান সি লর্ড মিন্টো এবং অপশান ডি সকলেই। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি অর্থাৎ সকলেই। দেখো আমরা জানি যে লর্ড উইলিয়াম বেন্টিং প্রথম বাংলা থেকে এই যে সতীদাহ প্রথার মতো কুপ্রথা বিতাড়ন করেন, কিন্তু এই বেন্টিংয়ের আগেও কর্নওয়ালিস, লর্ড ওয়েলেসলি, লর্ড মিন্টো সকলেই চেষ্টা করেছিলেন এই প্রথার বিলোপ সাধন করতে, কিন্তু তারা সফল হননি। দেখো কর্নওয়ালিসের সময় সতীদাহ প্রথার বিরুদ্ধচারণ করার নির্দেশ ইংরেজ অফিসারদের দেওয়া হয়েছিল, কিন্তু এই প্রথা বন্ধ করার কোনো আইন তাদের হাতে তুলে দেওয়া হয়নি। ওয়েলেসলির সতীদাহের বিষয়টি বিচারের জন্য সদর নিজামত আদালতের বিচারকদের কাছে পাঠান, কিন্তু এতেও তেমন কোনো ফল হয়নি। তারপর দেখো 1813 সালে গভর্নর জেনারেল লর্ড মিন্টো একটি সার্কুলার জারি করেন, ঘোষণা করেন যে কোনো ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসারের অনুমতি ছাড়া সতীদাহ করা চলবে না। তো এই ধরনের বেশ কিছু পদক্ষেপ বেন্টিংয়ের আগে এই গভর্নর জেনারেলরা নিয়েছিলেন, কিন্তু সফলভাবে সতীদাহ প্রথা নির্মূল করেছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং। পরবর্তী 16 কোশ্চেনে বলা হয়েছে ইংরেজি ভাষাকে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি প্রদান করেন কে? অপশানগুলো দেখো। অপশান এ লর্ড উইলিয়াম বেন্টিং, অপশান বি লর্ড মিন্টো, অপশান সি চার্লস মেটকাপ, অপশান ডি লর্ড অকল্যান্ড। এখানে সঠিক উত্তর অপশান এ অর্থাৎ লর্ড উইলিয়াম বেন্টিং। 1835 খ্রিস্টাব্দে ইংরেজি ভাষাকে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি প্রদান করেছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং। আর এই ইংরেজি ভাষাকে সরকারি চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার দিয়েছিলেন লর্ড হার্ডিঞ্জ, এটাও তোমরা মনে রাখবে। ওকে, তাহলে কি বললাম? ইংরেজি ভাষাকে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি প্রদান করেছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং এবং সরকারি চাকরির ক্ষেত্রে ইংরেজি ভাষাকে অগ্রাধিকার দিয়েছিলেন লর্ড হার্ডিঞ্জ, যার সময়কালটা 1844 থেকে 1848 খ্রিস্টাব্দ। ওকে, পরবর্তী 17 কোশ্চেনে বলা হয়েছে উইলিয়াম বেন্টিংয়ের শাসনকালে কোন ঘটনাটি ঘটেনি? অপশানগুলো দেখো। অপশান এ 1831 খ্রিস্টাব্দের বারাসাত বিদ্রোহ, অপশান বি 1831-এর কোল বিদ্রোহ, অপশান সি 1835 খ্রিস্টাব্দে কলকাতা মেডিকেল কলেজ স্থাপন, অপশান ডি প্রথম ইঙ্গো আফগান যুদ্ধ। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি অর্থাৎ প্রথম ইঙ্গো আফগান যুদ্ধ। দেখো প্রথম ইঙ্গো আফগান যুদ্ধ ঘটেছিল 1839 থেকে 42 খ্রিস্টাব্দে। এই সময় গভর্নর জেনারেল ছিলেন লর্ড অকল্যান্ড, যার সময়কালটা ছিল 1836 থেকে 1842 খ্রিস্টাব্দ। তাহলে দেখো 1836 থেকে 1842 খ্রিস্টাব্দ এই সময়কালের মধ্যেই 1839 থেকে 1842 পড়ছে, এবং এই 1839 থেকে 1842 হচ্ছে প্রথম ইঙ্গো আফগান যুদ্ধ। ওকে, লর্ড অকল্যান্ডের সময়। ওকে, আর দেখো 1831 খ্রিস্টাব্দের বারাসাত বিদ্রোহ, যেখানে তিতুমির ছিলেন নায়ক। 1831-এর কোল বিদ্রোহ আর 1835 খ্রিস্টাব্দে মেডিকেল কলেজ স্থাপন সবই হয়েছিল লর্ড উইলিয়াম বেন্টিংয়ের সময়কালীন। ওকে, দেখো পরবর্তী 18 কোশ্চেনে বলা হয়েছে ট্রিকল ডাউন বা চুঁয়ে পড়া নীতি কার? অপশানগুলো দেখো। অপশান এ চার্লস মেটকাপ, অপশান বি লর্ড বেন্টিং, অপশান সি মেকলে, অপশান ডি উপরোক্ত কেউই নয়। এখানে সঠিক উত্তর অপশান সি অর্থাৎ মেকলে। এই মেকলে কে ছিলেন? লর্ড টমাস
ব্যাবিংটন মেকলে ছিলেন একজন ব্রিটিশ ঐতিহাসিক ও হুইগ রাজনীতিবিদ, যিনি 1835 সালে গভর্নর জেনারেলের কাউন্সিলের আইন সদস্য হিসেবে তার বিখ্যাত মিনিট বা স্মারকলিপি পেশ করেন। 1835 খ্রিস্টাব্দে মেকলে শিক্ষাক্ষেত্রে সংস্কারের উদ্দেশ্যে তার বিখ্যাত এই মেকলে মিনিট প্রকাশ করেন, যেখানে উচ্চ মাধ্যমিক শিক্ষায় ইংরেজি ভাষায় শিক্ষাদানের বিষয়টির উপর গুরুত্ব দেওয়া হয়। এর পাশাপাশি মেকলে বলেছিলেন যে ইংরেজি ভাষায় শিক্ষা বিস্তারের দ্বারা সমাজে পাশ্চাত্য সংস্কৃতির প্রসার ও পরবর্তীকালে সমাজের নিম্ন শ্রেণীর মানুষের মধ্যে তা ছড়িয়ে পড়বে। অর্থাৎ উচ্চ শ্রেণী যদি ইংরেজি শিক্ষা গ্রহণ করতে পারে তাদের শিক্ষা সংস্কৃতির দিক থেকে, তাহলে তাদের সেই নীতি ক্রমে ধীরে ধীরে মধ্যবিত্ত হয়ে নিম্নবিত্তের দিকে চলে যাবে। অর্থাৎ জল যেমন নিচের দিকে গড়িয়ে যায় উপর থেকে, ঠিক তেমনই তিনি ইংরেজি শিক্ষাকেও উঁচুতলা থেকে একদম সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার নীতির কথা তিনি বলেছিলেন, যেটা হচ্ছে চুঁয়ে পড়া নীতি। পরবর্তী কোশ্চেন 19-এর বলা হয়েছে ভারতে দাস প্রথার অবসান ঘটে কবে? অপশানগুলো দেখো। অপশান এ 1840 খ্রিস্টাব্দে, অপশান বি 1843 খ্রিস্টাব্দে, অপশান সি 1845 খ্রিস্টাব্দে, অপশান ডি 1846 খ্রিস্টাব্দে। তো 19-এর এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, অর্থাৎ 1843 খ্রিস্টাব্দে দাস প্রথার অবসান ঘটান তৎকালীন গভর্নর জেনারেল লর্ড এলেনবরা। এই এলেনবরার সময়কালটা হচ্ছে 1842 থেকে 1844 খ্রিস্টাব্দ। আর এই সময়েই 1843 খ্রিস্টাব্দে দাস প্রথার অবসান ঘটে। দেখো পরবর্তী 20-র কোশ্চেনে বলা হয়েছে কোন গভর্নর জেনারেলের সময় সিন্ধু প্রদেশ অধিগৃহীত হয়? অপশানগুলো দেখো। অপশান এ লর্ড অকল্যান্ড, অপশান বি লর্ড এলেনবরা, অপশান সি লর্ড ডালহৌসি এবং অপশান ডি লর্ড হার্ডিঞ্জ। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, অর্থাৎ লর্ড এলেনবরা। লর্ড এলেনবরার টাইম পিরিয়ডটা কত ছিল? 1842 থেকে 1844 খ্রিস্টাব্দ। এবং এই সময় ইঙ্গো আফগান যুদ্ধের অবসান ঘটে। আর এটা মনে রাখবে 1843 খ্রিস্টাব্দে এই লর্ড এলেনবরার সময় সিন্ধু প্রদেশ ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয় এবং মেজর আউটরাম সিন্ধু প্রদেশের রেসিডেন্ট নিযুক্ত হন। আর লর্ড এলেনবরার সময় আগেই বলেছি 1843 খ্রিস্টাব্দে দাস প্রথার অবসান ঘটেছিল। তো বিশেষভাবে যে কারণটা লর্ড এলেনবরার সময় উল্লেখযোগ্য সেটা হচ্ছে এই সিন্ধু প্রদেশ ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হওয়া। সময়কালটা মনে রাখবে 1843 খ্রিস্টাব্দ। এবং নতুন যে রেসিডেন্ট নিযুক্ত হয়েছিলেন তার নাম হচ্ছে মেজর আউটরাম। ইনি চার্লস নেপিয়ারের স্থানে এসেছিলেন। ওকে, দেখো 21-এর কোশ্চেনে বলা হয়েছে নিম্নোক্ত কোন ঘটনাটি লর্ড হার্ডিঞ্জের সময় ঘটেছিল? অপশানগুলো দেখো। অপশান এ প্রথম ইঙ্গো শিখ যুদ্ধ, অপশান বি সরকারি চাকরিতে ইংরেজি ভাষাকে অগ্রাধিকার প্রদান, অপশান সি খোন্দ অঞ্চলে নরবলি প্রথা নিষিদ্ধ এবং অপশান ডি উপরোক্ত সবকটি। তো এখানে সঠিক উত্তর অবশ্যই অপশান ডি উপরোক্ত সবকটি। দেখো লর্ড হার্ডিঞ্জের সময়কালটা হচ্ছে 1844 থেকে 1848 খ্রিস্টাব্দ, ঠিক লর্ড এলেনবরার পরেই। ওকে, তো এই লর্ড হার্ডিঞ্জের সময় প্রথম ইঙ্গো শিখ যুদ্ধ শুরু হয়েছিল, যার সময়কালটা হচ্ছে 1845 থেকে 46 খ্রিস্টাব্দ এবং 1846 খ্রিস্টাব্দে এই প্রথম ইঙ্গো শিখ যুদ্ধের ফলে লাহোরের সন্ধি স্বাক্ষরিত হয়। আর কি হয়েছিল? সরকারি চাকরিতে ইংরেজি ভাষাকে অগ্রাধিকার প্রদান করা হয়। ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এই জায়গাটা অনেক সময় লর্ড বেন্টিংয়ের সাথে গুলিয়ে যায়। দেখো লর্ড বেন্টিং কিন্তু ইংরেজি ভাষাকে অগ্রাধিকার দিয়েছিলেন, কিন্তু সরকারি চাকরির ক্ষেত্রে এই ইংরেজি ভাষাকে অগ্রাধিকার দিয়েছিলেন লর্ড হার্ডিঞ্জ। এটা তোমরা মনে রাখবে।
1835 খ্রিস্টাব্দে লর্ড বেন্টিং ইংরেজি ভাষাকে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন, আর লর্ড হার্ডিঞ্জ সরকারি চাকরিতে ইংরেজি ভাষাকে অগ্রাধিকার দিয়েছিলেন। দুটোর মধ্যে একটু পার্থক্য আছে। আর দেখো, খোন্দ অঞ্চলে নরবলি প্রথা নিষিদ্ধ করেছিলেন লর্ড হার্ডিঞ্জ। ওকে, পরবর্তী কোশ্চেন 22-এর বলা হয়েছে নিম্নোক্ত কোন ব্যক্তি অস্থায়ী গভর্নর জেনারেল ছিলেন? অপশানগুলো দেখো। অপশন এ উইলিয়াম বেইলি, অপশন বি উইলিয়াম বার্ড, অপশন সি এ ও বি উভয়ই, এবং অপশন ডি মেটকাপ। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ উইলিয়াম বেইলি এবং উইলিয়াম বার্ড। দেখো, উইলিয়াম বেইলি লর্ড আমহার্স্টের পর কিছুদিনের জন্য গভর্নর জেনারেল ছিলেন অস্থায়ীভাবে, এবং তারপর লর্ড উইলিয়াম বেন্টিং গভর্নর জেনারেল হয়েছিলেন। আর লর্ড উইলিয়াম বার্ড ইনি কার সময় ছিলেন? ইনি লর্ড হার্ডিঞ্জের ঠিক আগেই, অর্থাৎ লর্ড এলেনবরা এবং লর্ড হার্ডিঞ্জের মাঝখানে অস্থায়ী গভর্নর হিসেবে 1842 থেকে 44 কিছুদিনের জন্য উইলিয়াম বার্ড কিন্তু ছিলেন। ওকে, আর দেখো মেটকাপ, ইনি কখনোই অস্থায়ী গভর্নর জেনারেল ছিলেন না। ইনি আমরা জানি যে বেন্টিংয়ের পর এসেছিলেন চার্লস মেটকাপ 1835 থেকে 1836 খ্রিস্টাব্দ, যার সময়কাল। ওকে, পরবর্তী 23-এর কোশ্চেনে বলা হয়েছে অ্যান্ড্রু ব্রাউন রামসে নামে পরিচিত কোন গভর্নর জেনারেল? এটা কিন্তু পরীক্ষায় একবার এসেছিল, ভীষণ গুরুত্বপূর্ণ। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, অর্থাৎ লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসির পুরো নাম বা প্রকৃত নাম অ্যান্ড্রু ব্রাউন রামসে। ওকে, আর লর্ড ডালহৌসি অবশ্যই গুরুত্বপূর্ণ, একাধিক গুরুত্বপূর্ণ ঘটনা প্রশাসনিক, অর্থনৈতিক বা সামাজিক, শিক্ষা সংস্কার সমস্ত দিক দিয়েই লর্ড ডালহৌসির যে সময়কাল তা কিন্তু ভারতের ইতিহাসে একটি উল্লেখযোগ্য অধ্যায়। আর এই লর্ড ডালহৌসির সময়কালটা হচ্ছে 1848 থেকে 1856 খ্রিস্টাব্দ। লর্ড ডালহৌসির নিজে ছিলেন একজন কর্নওয়ালিস বা ওয়ারেন হেস্টিংসের মতোই সাম্রাজ্যবাদী রাজনীতিবিদ, যার বিখ্যাত নীতি সত্যবিলোপ। এই নীতির দ্বারা তিনি একাধিক দেশীয় রাজ্য গ্রাস করেছিলেন, আমরা জানি। ওকে, চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। দেখো, 24-এর কোশ্চেনে বলা হয়েছে লিবারেটর অফ প্রেস নামে অভিহিত যিনি? অপশানগুলো দেখো। অপশান এ লর্ড বেন্টিং, অপশান বি চার্লস মেটকাপ, অপশান সি লর্ড অকল্যান্ড এবং অপশান ডি লর্ড এলেনবরা। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি। এই কোশ্চেনটিও পরীক্ষায় একাধিকবার জিজ্ঞাসা করা হয়। চার্লস মেটকাপ, যার সময়কালটা কত বলেছিলাম 1835 থেকে 1836 খ্রিস্টাব্দ, লর্ড বেন্টিংয়ের পর ইনি গভর্নর জেনারেল হয়ে ভারতে আসেন। আর দেখো, এই চার্লস মেটকাপকে লিবারেটর অফ প্রেস কেন বলা হয়? কারণ দেশীয় সংবাদপত্রের উপর ইনি বাধানিষেধ প্রত্যাহার করে নিয়েছিলেন, সেজন্য তাকে কি বলা হয়? যে সংবাদপত্রের মুক্তিদাতা, তাই তো। আর দেখো, এর সাথে আর একটা ইনফরমেশন তোমরা একটু মনে রাখবে, লর্ড বেন্টিংয়ের সময় যে নতুন প্রভিন্স হিসেবে আগ্রা সৃষ্টি করা হয়েছিল, সেই আগ্রা প্রভিন্সের প্রথম গভর্নর নিযুক্ত হয়েছিলেন কিন্তু এই চার্লস মেটকাপ। আগ্রা প্রভিন্স না, প্রেসিডেন্সি, আগ্রা প্রেসিডেন্সির প্রথম গভর্নর নিযুক্ত হয়েছিলেন চার্লস মেটকাপ, এটাও মনে রাখবে। তবে আগ্রা প্রেসিডেন্সিটা সৃষ্টি হয়েছিল কিন্তু বেন্টিংয়ের সময়। ওকে, পরবর্তী 25-এর কোশ্চেনে বলা হয়েছে কোন ক্রমটি সঠিক? অপশানগুলো দেখো। এখানে আমি সঠিক উত্তর যেটা সেটাই বলে দিচ্ছি। এখানে অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ লর্ড বেন্টিং, এলেনবরা, হার্ডিঞ্জ, ডালহৌসি, এই ক্রমটাই সঠিক রয়েছে। এবার আমরা একটু সময়কালগুলো দেখে নেব। দেখো, লর্ড বেন্টিংয়ের সময়কাল যদি আমরা দেখি তাহলে হচ্ছে 1828 থেকে 35। প্রথমবারের জন্য 1828 থেকে 33-এ উনি একবার গভর্নর জেনারেল হয়েছিলেন, এবং দ্বিতীয়বারের জন্য 1833 থেকে 35। তাহলে 1828 থেকে 35 হচ্ছে উইলিয়াম বেন্টিংয়ের সময়কাল। তারপর রয়েছে এলেনবরা, যার সময়কালটা হচ্ছে 1842 থেকে 44। ওকে, এবং এর পরের গভর্নর জেনারেল হিসেবে আমরা নেব হার্ডিঞ্জকে, যার সময়কালটা 1844 থেকে 48, এবং
হার্ডিঞ্জের পর 1848 থেকে 1856 চলে আসছে লর্ড ডালহৌসি। তাহলে দেখো এখানে এই ক্রমটাই সঠিক রয়েছে। যদিও লর্ড বেন্টিংয়ের পর এলেন বরাতে যেতে আরও 2-3 জন গভর্নর জেনারেল ছিলেন, কিন্তু আমরা যেহেতু সঠিক ক্রমটা দেখছি তাই আমরা ডি অপশানটাই নেব। ওকে, পরবর্তী 26-এর কোশ্চেনে বলা হয়েছে লর্ড ডালহৌসির সত্ত্ববিলোপ নীতির দ্বারা নিচের কোন রাজ্যটি গ্রাস করা হয়নি? অপশানগুলো দেখো, অপশান এ সাতারা, অপশান বি যোধপুর, অপশান সি অযোধ্যা এবং অপশান ডি ঝাঁসি। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশান সি অর্থাৎ অযোধ্যা। কেন অযোধ্যা হয়ে যাবে? কারণ অযোধ্যা রাজ্যটি লর্ড ডালহৌসি কুশাসনের অভিযোগে গ্রাস করেছিলেন, আর সাতারা, যোধপুর, ঝাঁসি এগুলো তিনি সত্ত্ববিলোপ নীতির দ্বারা ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন। এবার আমরা দেখে নেব যে সাতারা এই রাজ্যটি কবে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়। এটা তোমরা সকলেই জানো যে সত্ত্ববিলোপ নীতির দ্বারা প্রথম যে রাজ্যটি গ্রাস করা হয়েছিল তা হচ্ছে সাতারা, 1848 খ্রিস্টাব্দে, যে বছর সত্ত্ববিলোপ নীতি প্রণয়ন করা হয় সেই বছর। যোধপুর এটা এর পরের বছর 1849 খ্রিস্টাব্দে, ঝাঁসি 1853 খ্রিস্টাব্দে এবং অযোধ্যা 1856 খ্রিস্টাব্দে। এটা কিন্তু কুশাসনের অভিযোগে। ওকে, পরবর্তী 27-এর কোশ্চেনে বলা হয়েছে নিম্নোক্ত কোন উল্লেখযোগ্য বিদ্রোহটি ডালহৌসির আমলে সংঘটিত হয়? অপশানগুলো দেখো, অপশান এ নীল বিদ্রোহ, অপশান বি সাঁওতাল বিদ্রোহ, অপশান সি মুন্ডা বিদ্রোহ, অপশান ডি সন্ন্যাসী ফকির বিদ্রোহ। তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অর্থাৎ সাঁওতাল বিদ্রোহ। সাঁওতাল বিদ্রোহের সময়কালটা কত? 1855 খ্রিস্টাব্দ। নীল বিদ্রোহ কত সালে হয়েছিল? 1859 খ্রিস্টাব্দে। মুন্ডা বিদ্রোহ হয়েছিল কত সালে? তোমরা অবশ্যই যারা জানো কমেন্ট করে জানাবে। সন্ন্যাসী ফকির বিদ্রোহ হয়েছিল কত সালে? এটা 1740 থেকে 1800, অর্থাৎ প্রায় 60 বছর ধরে চলেছিল। তো এই বিদ্রোহটাই সবচেয়ে দীর্ঘকালব্যাপী চলেছিল। আর মুন্ডা বিদ্রোহের সময়কাল তোমরা যারা জানো তারা অবশ্যই কমেন্টে লিখবে। নীল বিদ্রোহ কার সময় হয়েছিল? 1859, এটা হয়েছিল লর্ড ক্যানিংয়ের সময়। আর সাঁওতাল বিদ্রোহ 1855, এটা ডালহৌসির সময়। পরবর্তী 28-এর কোশ্চেনে বলা হয়েছে ডালহৌসির রাজত্বকালে যে ঘটনাটি ঘটেনি। অপশানগুলো দেখো, অপশান এ বেথুন বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা, অপশান বি নানা সাহেবের বৃত্তি মঞ্জুর না করা, অপশান সি সিমলাকে গ্রীষ্মকালীন রাজধানী করা, অপশান ডি সত্ত্ববিলোপ নীতির বিলোপ সাধন। তো এখানে দেখো সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি অর্থাৎ সত্ত্ববিলোপ নীতির বিলোপ সাধন। সত্ত্ববিলোপ নীতি চালু করেছিল লর্ড ডালহৌসি 1848 খ্রিস্টাব্দে, কিন্তু বিলোপ সাধন করেছিলেন লর্ড ক্যানিং। পরবর্তী গভর্নর জেনারেল যিনি ছিলেন লর্ড ডালহৌসির পর, যদিও লর্ড ডালহৌসির পরবর্তী গভর্নর জেনারেল হিসেবে কিন্তু সত্ত্ববিলোপ নীতির বিলোপ সাধন ক্যানিং করেননি। ক্যানিং যখন সত্ত্ববিলোপ নীতির বিলোপ সাধন করেছিলেন তখন তিনি হয়েছিলেন ভারতের প্রথম ভাইসরয়। ওকে, সালটা কত? 1859 খ্রিস্টাব্দ, ঠিক যে বছর নীল বিদ্রোহ হয়েছিল। এছাড়া দেখো বেথুন বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা, নানা সাহেবের বৃত্তি মঞ্জুর না করা এবং সিমলাকে গ্রীষ্মকালীন রাজধানী করা, এই সবগুলোই কিন্তু ডালহৌসির সময়েই হয়েছিল। পরবর্তী 29-এর কোশ্চেনে বলা হয়েছে সত্ত্ববিলোপ নীতি অনুসারে ডালহৌসি যে রাজ্যগুলি জোর করে অধিগ্রহণ করেছিলেন সেগুলির সঠিক ক্রম কোনটি? অপশানগুলো দেখো, অপশান এ বাগাত, এখানে 1, 2, 3, 4 রয়েছে, যদিও 1-এ রয়েছে বাগাত, 2-এ রয়েছে সম্বলপুর, 3-এ রয়েছে সাতারা, 4-এ রয়েছে ঝাঁসি। এবারে অপশান রয়েছে 1-এ, এতে 1, 2, 1, 3, 2, 4, বিতে রয়েছে 4, 1, 2, 3, সিতে রয়েছে 3, 2, 1, 4, ডিতে রয়েছে 1, 4, 2 এবং 3। তো 29-এর এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অর্থাৎ 3, 2, 1, 4। তাহলে কোনটা হচ্ছে দেখো, 3 বলতে
প্রথমেই হচ্ছে সাতারা, অবশ্যই 1848 খ্রিস্টাব্দে যে বছর সত্যবিলোপ নীতি প্রণয়ন করা হয় সেই বছরই সাতারা প্রথম অধিগ্রহণ করা হয়েছিল। তারপর 2-এ রয়েছে সম্বলপুর। সম্বলপুর কত সালে? 1849 সালে, পরের বছর। তারপর বাগাত, এটা হচ্ছে 1850 সালে, এবং সর্বশেষ হচ্ছে ঝাঁসি, যেটা হচ্ছে 1853 সালে। তো এখানে সঠিক ক্রম হচ্ছে অপশন সি। ওকে, দেখো পরবর্তী 30-এর কোশ্চেনে বলা হয়েছে নিচের কোন জোড়াটি সঠিক নয়। অপশানগুলো দেখো। অপশান এতে রয়েছে প্রথম পূর্ত বিভাগ ডালহৌসি, অপশান বিতে রয়েছে আগ্রা প্রভিন্স সৃষ্টি মেটকাপ, অপশান সিতে রয়েছে প্যারামাউন্ট পলিসি ওয়ারেন হেস্টিংস, এবং অপশান ডিতে রয়েছে সগৌলি সন্ধি লর্ড হেস্টিংস। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, অর্থাৎ আগ্রা প্রভিন্স সৃষ্টি বা আগ্রা প্রেসিডেন্সি সৃষ্টি, এটা মেটকাপের সময় নয়, আমি একটু আগেই বললাম, এটা হচ্ছে বেন্টিংয়ের সময় আগ্রা প্রেসিডেন্সি সৃষ্টি করা হয়েছিল, এবং আগ্রা প্রেসিডেন্সির প্রথম গভর্নর ছিলেন মেটকাপ। ওকে, তো এটা ভুল রয়েছে। বাকিগুলো প্রথম পূর্ত বিভাগ পিডব্লিউডি স্থাপন করেছিলেন লর্ড ডালহৌসি, প্যারামাউন্ট পলিসি নিয়েছিলেন ওয়ারেন হেস্টিংস, এবং সগৌলির সন্ধি লর্ড হেস্টিংস বা লর্ড ময়রার সময় স্বাক্ষরিত হয়েছিল। কত সালে? 1816 সালে। পরবর্তী 31-এর কোশ্চেনে বলা হয়েছে লর্ড ডালহৌসি কবে ব্রহ্মদেশ দখল করেন। অপশানগুলো দেখো। অপশান এ 1850 খ্রিস্টাব্দে, অপশান বি 1851 খ্রিস্টাব্দে, অপশান সি 1852 খ্রিস্টাব্দে, অপশান ডি 1855 খ্রিস্টাব্দে। এখানে 31-এর সঠিক উত্তর অপশান সি, অর্থাৎ 1852 খ্রিস্টাব্দে। পরবর্তী 32-এর কোশ্চেনে বলা হয়েছে লর্ড ডালহৌসির আমলের শিক্ষাক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য সংস্কার কোনটি। অপশানগুলো দেখো। অপশান এ 1854 খ্রিস্টাব্দে শিক্ষা সংক্রান্ত উডের ডেসপ্যাচ, অপশান বি 1853 খ্রিস্টাব্দে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে সিভিল সার্ভিসে নিয়োগ, অপশান সি 1853 এর চার্টার অ্যাক্ট পাস, অপশান ডি রুড়কি প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন, রুড়কিতে হবে এটা, প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন। তো এখানে সঠিক উত্তর অপশান এ। দেখো লর্ড ডালহৌসির আমলের শিক্ষাক্ষেত্রে এই যে 4টে অপশান রয়েছে এই সবগুলোই হয়েছিল, কিন্তু সবচেয়ে উল্লেখযোগ্য সংস্কার যদি বলা হয় তাহলে 1854 খ্রিস্টাব্দের শিক্ষা সংক্রান্ত উডের ডেসপ্যাচ হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, কারণ এই ডেসপ্যাচ ছিল একটা জলবিভাজিকার মতো, যা কিন্তু শিক্ষাক্ষেত্রের বিভিন্ন দিককে পরে প্রভাবিত করেছিল। এই 1854-এর যে উডের ডেসপ্যাচ, এটা একদম প্রাথমিক থেকে উচ্চশিক্ষা অবধি নারী শিক্ষা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে। এই উডের ডেসপ্যাচের মাধ্যমে গ্র্যান্টস ইন এড প্রথা চালু হয়েছিল। আর প্রথমেই বললাম যে প্রাথমিক থেকে শুরু করে নারী শিক্ষা উচ্চশিক্ষা সমস্ত দিক কিন্তু এই ডেসপ্যাচের মাধ্যমে প্রভাবিত হয়েছিল। তাই শিক্ষা সংক্রান্ত কোনো কিছু বললে ডালহৌসির আমলে অবশ্যই উডের ডেসপ্যাচ হবে সঠিক উত্তর। এছাড়াও দেখো 1853 খ্রিস্টাব্দে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে সিভিল সার্ভিসে নিয়োগ, এটা শুরু হয়েছিল। 1853-এর চার্টার অ্যাক্ট পাস, এটাও ভীষণ গুরুত্বপূর্ণ, এবং রুড়কিতে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন হয়েছিল কিন্তু লর্ড ডালহৌসির সময়েই। ওকে, পরবর্তী 33-এর কোশ্চেনে বলা হয়েছে ডালহৌসির আমলে ভারতে প্রথম রেলপথ স্থাপিত হয় কোথায়। অপশানগুলো দেখো। অপশান এ বোম্বে থেকে থানে পর্যন্ত, অপশান বি কলকাতা থেকে রানীগঞ্জ, অপশান সি পুনে থেকে থানে, অপশান ডি কলকাতা থেকে আগ্রা। সঠিক উত্তর অবশ্যই অপশান এ, অর্থাৎ বোম্বে থেকে থানে। আমরা জানি 1853 খ্রিস্টাব্দে লর্ড ডালহৌসির সময় ভারতে রেলপথের প্রবর্তন হয় প্রথম, যেটা হয়েছিল বোম্বে থেকে থানে পর্যন্ত। এবং যদি বলা হয় দ্বিতীয় রেলপথের বিস্তার কত দূর, তাহলে কলকাতা থেকে রানীগঞ্জ হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, এছাড়াও দেখো যেটা না বললেই নয়, ভারতে প্রথম যে টেলিগ্রাফ লাইনের সূচনা তাও কিন্তু লর্ড ডালহৌসির সময়ে হয়েছিল। অপশান ডিতে যেটা রয়েছে দেখো কলকাতা থেকে আগ্রা, এটা কিন্তু এই দুটি জায়গাতে প্রথম টেলিগ্রাফ লাইনের সূচনা বা স্থাপন হয়েছিল, এটা তোমরা মনে রাখবে।
আর 1854 খ্রিস্টাব্দে নতুন পোস্ট অফিস অ্যাক্ট পাশ হয়েছিল লর্ড ডালহৌসির সময়ে। এছাড়া আর কি হয়েছিল, তার সময়কালেই ভারতে পোস্টেজ যে স্ট্যাম্প তার ব্যবহারের সূচনা হয়। ওকে, আর আমরা সকলেই জানি যে লর্ড ডালহৌসির সময় বিধবা বিবাহ আইন পাশ হয়েছিল 1856 খ্রিস্টাব্দে। পরবর্তী 34 কোশ্চেনে বলা হয়েছে 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের সূচনা হয় কার সময়? অপশানগুলো দেখো। অপশান এ লর্ড ডালহৌসি, অপশান বি লর্ড ক্যানিং, অপশান সি লর্ড মেও, অপশান ডি লর্ড ময়রা। তো এখানে সঠিক উত্তর অবশ্যই অপশান বি অর্থাৎ লর্ড ক্যানিং। দেখো, মহাবিদ্রোহের সূচনা হয়েছিল কোন গভর্নর জেনারেলের সময়? এটা অবশ্যই লর্ড ক্যানিং হবে। লর্ড ক্যানিং যখন গভর্নর জেনারেল ছিলেন তখন কিন্তু মহাবিদ্রোহের সূচনা হয়েছিল 1800 কত খ্রিস্টাব্দে? 1857 খ্রিস্টাব্দে। লর্ড ক্যানিংয়ের গভর্নর জেনারেলের সময়কালটা হচ্ছে 1856 থেকে 1858 খ্রিস্টাব্দ এবং ইনি ছিলেন ভারতের শেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভাইসরয়ও বটে। ওকে, এইখানটা কিন্তু একটু গন্ডগোল হয়ে যায় যে ভারতের প্রথম গভর্নর জেনারেল, ভারতের শেষ গভর্নর জেনারেল, ভারতের প্রথম ভাইসরয়, বেঙ্গলের প্রথম গভর্নর জেনারেল, প্রথম গভর্নর। আমি এর আগেই কয়েকটি প্রশ্নের উত্তরে তোমাদের ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি। আর তোমরা যারা আমার আগের দুটো ক্লাস দেখোনি, প্রথম দিকের ক্লাস দুটো যেখানে আমি ডেসক্রিপটিভ ওয়েতে বোঝানোর চেষ্টা করেছি রবার্ট ক্লাইভ থেকে একদম লর্ড কর্নওয়ালিস অবধি, জন শোর অবধি, তারা অবশ্যই দেখে নেবে। আশা করি তোমাদের ওই ক্লাসটা দেখলে আজকের ক্লাসের যে এমসিকিউ যে বেস বা এমসিকিউ এর যে তোমাদের ব্যাকগ্রাউন্ড সেটা অবশ্যই তোমাদের অনেক বেশি হেল্প করবে বুঝতে। তো এখানে যেটা বললাম যে লর্ড ক্যানিংয়ের সময় মহাবিদ্রোহের সূচনা হয়েছিল যখন লর্ড ক্যানিং গভর্নর জেনারেল ছিলেন। গভর্নর জেনারেলের সময়কালটা হচ্ছে 1856 থেকে 58, আর 57 খ্রিস্টাব্দে যেহেতু মহাবিদ্রোহ হচ্ছে তাই যখন লর্ড ক্যানিং গভর্নর জেনারেল ছিলেন তখন মহাবিদ্রোহের সূচনা হয়। তারপর 1858 থেকে 1862 খ্রিস্টাব্দ লর্ড ক্যানিংয়ের ভাইসরয়ের সময়কাল, যখন লর্ড ক্যানিং ভারতের প্রথম ভাইসরয় হিসেবে জয়েন করছেন। ওকে, যখন আমি ভাইসরয়ের পার্টটা পড়াবো এরপরেই আসছে ভাইসরয়ের একটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস যেখানে প্রায় 50টি কোশ্চেন থাকবে এবং এরকমই ব্যাখ্যা থাকবে। আশা করি ওই ক্লাসটাও তোমরা সকলেই দেখবে। তো ওখানে আমি লর্ড ক্যানিংয়ের ভাইসরয়ের কার্যকালে যে উল্লেখযোগ্য ঘটনাগুলি ঘটেছিল তা বিস্তারিত আলোচনা করব। ওকে, পরবর্তী 35 কোশ্চেনে বলা হয়েছে কলকাতা, ঢাকা, মুর্শিদাবাদ ও পাটনায় 4টি ভ্রাম্যমাণ আদালত স্থাপন করেন কে? অপশানগুলো দেখো। অপশান এ লর্ড ওয়ারেন হেস্টিংস, অপশান বি লর্ড কর্নওয়ালিস, অপশান সি লর্ড ওয়েলেসলি, অপশান ডি লর্ড ডালহৌসি। তো এই কোশ্চেনের অ্যান্সার তোমাদের অনেকেরই জানা উচিত, কারণ এর আগের ক্লাসে আমি এটা খুব ভালোভাবে বিস্তারিতভাবে আলোচনা করেছি ডেসক্রিপটিভ ক্লাসে। তোমরা যারা দেখেছো তারা অবশ্যই জানো। সঠিক উত্তর হয়ে যাবে এখানে 35-এর অপশান বি অর্থাৎ লর্ড কর্নওয়ালিস। ওকে, পরবর্তী 36 কোশ্চেনে বলা হয়েছে কোন গভর্নর জেনারেল মুর্শিদাবাদ থেকে কলকাতায় ট্রেজারি স্থানান্তরিত করেন? অপশানগুলো দেখো। অপশান এ রবার্ট ক্লাইভ, অপশান বি কর্নওয়ালিস, অপশান সি ওয়েলেসলি, অপশান ডি ওয়ারেন হেস্টিংস। তো সঠিক উত্তর এখানে অবশ্যই ওয়ারেন হেস্টিংস হয়ে যাবে। আমি ক্লাইভ থেকে ওয়ারেন হেস্টিংস অবধি খুব একটা কোশ্চেন রাখিনি, যেগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলোই রেখেছি, কারণ আগেই আমি ডেসক্রিপটিভ ওয়েতে ক্লাস দিয়ে রেখেছি। বারবার বলছি যার লিঙ্ক তোমরা আজকের ক্লাসের ডেসক্রিপশনে পেয়ে যাবে, অবশ্যই তোমরা দেখে নেবে। তো এখানে আমি আর সেরকম কিছু বলছি না, তো শুধু উত্তরটাই বলে দিচ্ছি যে কোন গভর্নর জেনারেল মুর্শিদাবাদ থেকে কলকাতায় ট্রেজারি স্থানান্তরিত উত্তর হয়ে যাবে ওয়ারেন হেস্টিংস। ওকে, পরবর্তী 37 কোশ্চেনে বলা হয়েছে নিম্নোক্ত কোন জোড়াটি সঠিক নয়? অপশানগুলো দেখো। অপশান এ মেকলেমিনিট বেন্টিং, অপশান বি শিখ রাজ দলীপ সিংয়ের বার্ষিক ভাতা লর্ড হার্ডিঞ্জ, অপশান সি বাংলায় প্রথম কফি চাষ লর্ড মার্কুইস অফ হেস্টিংস, অপশান ডি বেঙ্গল টেনান্সি অ্যাক্ট পাস লর্ড মিন্টো। তো এখানে সঠিক নয় কোন জোড়াটি? এখানে অবশ্যই অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। দেখো, শিখরাজ দলীপ সিংয়ের ভাতা চালু করেছিলেন লর্ড ডালহৌসি, এটা কিন্তু লর্ড হার্ডিঞ্জ হবে না। ওকে,
আর বাকিগুলো সবই ঠিক রয়েছে। মেকলে মিনিট এটা বেন্টিংয়ের সময় হয়েছিল। বেন্টিংয়ের আইন সচিব ব্যাবিংটন মেকলে যার প্রণয়নকর্তা, এবং তিনি এর মাধ্যমে ইংরেজি শিক্ষাকে ভারতের আপামর জনসাধারণের মধ্যে ছড়িয়ে দেওয়ার একটা চেষ্টা করেছিলেন বা নীতি দিয়েছিলেন। আর বাংলায় প্রথম কফি চাষ এটা কিন্তু লর্ড মার্কুইস হেস্টিংসের সময় 1823 খ্রিস্টাব্দে বাংলায় প্রথম কফি চাষ শুরু হয়েছিল। আর বেঙ্গল টিনান্সি অ্যাক্ট পাস এটাও কিন্তু লর্ড মিন্টোর সময় হয়েছিল। ওকে, পরবর্তী 38-এর কোশ্চেনে বলা হয়েছে 76-এর মন্বন্তরকালীন বাংলার গভর্নর কে ছিলেন। ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ কোশ্চেন, একাধিকবার পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়েছে এবং আগামী দিনেও জিজ্ঞাসা করা হবে। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অর্থাৎ কার্টিয়ার। ওকে, পরবর্তী 39-এর কোশ্চেনে বলা হয়েছে কর্নওয়ালিস কোড এর মূল উদ্দেশ্য ছিল। অপশানগুলো দেখো, অপশান এ ভারতীয়দের ন্যায় বিচার প্রদান করা, অপশান বি ভারতীয়দের ব্রিটিশ নিয়মানুবর্তিতা ও প্রশাসনিক কার্যে প্রশিক্ষণ প্রদান, অপশান সি ব্রিটিশ বণিকদের বাণিজ্যিক শিক্ষা প্রদান, অপশান ডি কোম্পানির কর্মচারীদের মধ্যে নৈতিকতা, দায়িত্ববোধ, নিয়মানুবর্তিতা ও দক্ষতা বৃদ্ধি ঘটানো। তো এখানে কর্নওয়ালিস কোডের মূল উদ্দেশ্য ছিল কিন্তু অপশান ডি, অর্থাৎ কোম্পানির কর্মচারীদের মধ্যে নৈতিকতা, দায়িত্ববোধ, নিয়মানুবর্তিতা ও দক্ষতা বৃদ্ধি করাই ছিল কর্নওয়ালিস কোডের মূল উদ্দেশ্য। তো কর্নওয়ালিসের ভিডিওটা তোমরা দেখে নেবে একবার। কর্নওয়ালিসের সময় একাধিক উল্লেখযোগ্য ঘটনা, প্রশাসনিক পুলিশি ব্যবস্থা থেকে শুরু করে বিচার বিভাগীয় ব্যবস্থা, সমাজ সংসার সমস্ত দিক থেকে কিন্তু একাধিক উল্লেখযোগ্য ঘটনা রয়েছে। তোমরা যদি ডিটেলে দেখতে চাও তাহলে ওই ক্লাসটা দেখে নিতে পারো। তো আর তোমরা যারা দেখেছো অলরেডি তারা অবশ্যই জানাবে যে এই কর্নওয়ালিস কোড কত সালে এসেছিল ভারতে। ওকে, দেখো আজকের লাস্ট কোশ্চেনে চলে যাচ্ছি। আজকের লাস্ট কোশ্চেন 40-এর কোশ্চেন, বলা হয়েছে টিপু সুলতানকে চূড়ান্তভাবে পরাজিত করেছিলেন কোন গভর্নর জেনারেল। এটাও পরীক্ষায় এসেছে অনেকবার। এর উত্তর হয়ে যাবে অপশন বি অর্থাৎ লর্ড ওয়েলেসলি। লর্ড ওয়েলেসলি চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধে এই টিপু সুলতানকে পরাজিত করেছিল। আর এই চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধের মাধ্যমেই টিপু সুলতান যুদ্ধে হেরে গিয়ে মারা গিয়েছিলেন। 1799 খ্রিস্টাব্দে টিপু সুলতান অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করতে অস্বীকার করলে চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ শুরু হচ্ছে। এর আগে আমরা দেখেছি যে লর্ড কর্নওয়ালিসের সময় তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ হয়েছিল 1790 খ্রিস্টাব্দে, যখন টিপু সুলতান তার দুই পুত্রকে ইংরেজদের কাছে জামিন হিসেবে রেখেছিলেন এবং লর্ড ওয়েলেসলি টিপুকে চূড়ান্ত হয়ে পরাজিত করছে। কবে? 1799 খ্রিস্টাব্দে চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধে। ওকে, কারণ কি? অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করতে অস্বীকার করার কারণেই কিন্তু এই যুদ্ধ সংঘটিত হচ্ছে। আর দেখো, এই টিপু মারা যাওয়ার পর মহীশূরের নতুন হিন্দু রাজা তৃতীয় কৃষ্ণওয়াদীর অধীনতামূলক মিত্রতা নীতি কিন্তু গ্রহণ করেন। তো আজকে ছিল এই 40টি গুরুত্বপূর্ণ কোশ্চেন। পশ্চিমবাংলার যে কোনো কম্পিটিটিভ এক্সামে এখান থেকে কোশ্চেন তোমরা পেয়েই যাবে আশা করা যায়, কারণ অল ওভার যে গভর্নর এবং গভর্নর জেনারেলের সময়কাল তার উপর বিশেষ বিশেষ কোশ্চেনগুলো আলোচনা করা হলো, তার সঙ্গে অ্যাডিশনাল ইনফরমেশান দেওয়া হলো। আশা করি আজকের ক্লাসটা তোমাদের অন্য দিনের থেকেও বেশি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে এবং তোমাদের কোনো কোয়ারি থাকলে, কোনো কিছু ইনফরমেশান ভুল মনে হলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে। যদি তুমি আমার চ্যানেলে নতুন ভিজিট করছো আজকেই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে। তো আজকের ক্লাসটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ক্লাসে, এরকমই একটা ক্লাস ভাইসরয়ের ক্লাসে। তো আজকে টাটা।